Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সমাস নিয়ে, অর্থাৎ আমি আমার আগের ভিডিওটাতে সমাস কাকে বলে, সমাসের বৈশিষ্ট্য ও দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। সমাসের শ্রেণীবিভাগগুলো বলেছিলাম, দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটাতে আমি কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি। কর্মধারায় সমাসের যে সমস্ত বিষয়গুলো আছে, যেখানে যেখানে স্টুডেন্টদের কনফিউশন হয় এই সমাসটা নির্ণয় করতে গিয়ে, আমি এই ভিডিওটার মধ্যে সমস্ত কনফিউশন আজকে আমি ক্লিয়ার করে দেব। তবে আমি আশা রাখবো প্রত্যেকেই ভিডিওটা A to Z পুরোটা দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো এবারও বলছি, তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। তাহলে চলে আসছি কর্মধারায় সমাসে। অর্থাৎ আমি আগে জেনেছিলাম সমাস কাকে বলে। অর্থাৎ আমরা জানি সমাসের দুটো সমস্যমান পদ থাকে। সমস্যমান পদ তার সমস্ত পদ হয়, অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যে সমস্যমান পদ আমরা পাই। ব্যাসবাক্য থেকে আমরা পাই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবারে সমস্যমান পদের মধ্যে প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরেরটাকে বলবো আমি পরপদ। ঠিক আছে, এখানেও দেখো যে সমাসে পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদের অর্থই কার্যকারী থাকে তাকে বলা হয় কর্মধারায় সমাস। অর্থাৎ কর্মধারায় সমাসে আমরা কি দেখতে পাচ্ছি? কর্মধারায় সমাসে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ আর পরপদ থাকলে পরপদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে, মানে উত্তর পদের অর্থটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। কর্মধারায় সমাসের ক্ষেত্রে পূর্বপদ বিশেষ্য হতে পারে, পরপদ বিশেষণ হতে পারে, বা পূর্বপদ পরপদ দুটোই বিশেষ্য হতে পারে, পূর্বপদ পরপদ দুটোই বিশেষণ হতে পারে, বা পূর্বপদ বিশেষণ হতে পারে, পরপদও বিশেষ্য হতে পারে। অর্থাৎ এরকম বিশেষ্য আর বিশেষণ যা কিছু হতে পারে পূর্বপদ পরপদ। ঠিক আছে, অর্থাৎ কর্মধারায় সমাস শব্দের অর্থ হলো, কর্মধারায় শব্দের অর্থ বৃত্তি ধারণকারী বিশেষণ ও বিশেষ্য, বিশেষ্য ও বিশেষণ, বিশেষণ ও বিশেষণ এবং বিশেষ্য ও বিশেষ্য এই রকম সম্পর্ক নিয়ে কর্মধারায় সমাস হয়। আমি যেটা বললাম, পূর্বপদ পরপদ থাকে, পূর্বপদ পরপদ যেমন বিশেষ্য বিশেষ্য হতে পারে, আবার পূর্বপদ পরপদ বিশেষণ বিশেষণও হতে পারে, পূর্বপদ পরপদ বিশেষ্য বিশেষণ হতে পারে, আবার পূর্বপদ পরপদ বিশেষণ বিশেষ্যও হতে পারে, যেটা আমি বললাম। প্রথমে আমি কয়েকটা উদাহরণ দেখছি। দেখো, যদি পূর্বপদ বিশেষণ ও বিশেষ্য হয়, বা বিশেষ্য বা বিশেষণ হয়, পূর্বপদ বিশেষণ ও বিশেষ্য বা বিশেষ্য বা বিশেষণ এরকম যদি অল্টারনেটিভ পূর্বপদ পরপদ হয়, তাহলে কর্মধারায় সমাস নির্ণয়ের ক্ষেত্রে মাঝখানে একটা যে ঢুকে যাবে। যেমন আমি ভাগগুলোতে আসছি আমি, তার আগে আমি কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন হচ্ছে কাল প্যাঁচা, কাল যে প্যাঁচা, তাহলে পূর্বপদ হচ্ছে গিয়ে বিশেষণ, পরপদ হচ্ছে গিয়ে বিশেষ্য। প্যাঁচা হচ্ছে একটা বিশেষ্য পদ, কাল হচ্ছে গিয়ে একটা বিশেষণ পদ, অর্থাৎ কাল যে প্যাঁচা, তাই মাঝখানে যে ঢুকে গেছে ব্যাসবাক্য নির্ণয়ের জন্য। গুণী জন, এখানে দেখো গুণী যে জন, জনটা হচ্ছে গিয়ে বিশেষ্য পদ, গুণীটা হচ্ছে গিয়ে বিশেষণ পদ, তাহলে গুণী যে জন, মাঝখানে একটা যে ঢুকে যাচ্ছে। নীল মানিক, নীল যে মানিক, হেড মাস্টার, হেড যে মাস্টার, লাল টুপি, লাল যে টুপি, ভাঙা হাট, ভাঙা যে হাট, পূর্ব রাত্র, পূর্ব যে রাত্র, সতী রমণী, সতী যে রমণী, নবপল্লব, নব যে পল্লব, পল্লব কথাটা হচ্ছে গিয়ে এখানে বিশেষ্য পদ, নব কথাটা হচ্ছে বিশেষণ পদ, তাই বিশেষ্য আর বিশেষণের মাঝে এখানে যে ঢুকে যাবে। ঠিক আছে, দুষ্টুমতি, দুষ্ট যে মতি, শ্বেত বস্ত্র, শ্বেত যে বস্ত্র, বস্ত্র কথাটা হচ্ছে বিশেষ্য পদ, বস্ত্রটা কীরকম সাদা, শ্বেত, শ্বেতটা হচ্ছে বিশেষণ পদ, তাই শ্বেত যে বস্ত্র। নীলোৎপল, নীল যে উৎপল, নীল যে উৎপল, সৎকর্ম, সৎ যে কর্ম, মধুর বচন, মধুর যে বচন। অর্থাৎ এরকমভাবেই কিন্তু অনুরূপ পুণ্যভূমি, পুণ্যদিন, মহর্ষি, মোহন ভোগ, মোহন যে ভোগ, মহান যে জন, মহাজন, পূর্বাহ্ন, অপরাহ্ন, ভালো মানুষ, ভালো যে মানুষ, প্রিয় পাত্র, প্রিয় যে পাত্র, নবজাতক, নব যে জাতক, বড় লাট, বড় যে লাট, গতকাল, গত যে কাল, শ্বেত পদ্ম, শ্বেত যে পদ্ম, যে খোদ মেজাজ, দীর্ঘায়ু, খাস মহল ইত্যাদি এই সমাসগুলো কিন্তু এভাবে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি দেখি পূর্বপদ বিশেষ্য রয়েছে, পরপদ বিশেষণ রয়েছে, বা পূর্বপদ বিশেষণ রয়েছে, পরপদ বিশেষ্য রয়েছে, মাঝখানে আমি শুধু যে ঢুকিয়ে দেব। নেক্সট, সমাস এখানে ব্যাসবাক্য নির্ণয়ের সময়। নেক্সট, যদি পূর্বপদ পরপদ দুটোই বিশেষণ বিশেষণ থাকে, তাহলে
কিভাবে হবে? চালাক চতুর। দেখো, যে চালাক সেই চতুর, ব্যাস বাক্যটা কিন্তু এভাবে আসবে, যে সে যিনি তিনি এরমভাবে হবে। বিশেষ্য বিশেষ্য যদি পূর্বপদ পরপদ হয় সেমভাবেই হবে, বিশেষণ বিশেষণ যদি পূর্বপদ পরপদ হয় সেমভাবেই হবে। দেখো, চালাক চতুর দুটোই বিশেষণ রয়েছে, যে চালাক সেই চতুর। টাটকা ভাজা, যা টাটকা তাই ভাজা। তারপরে কাঁচা মিঠে, যা কাঁচা তাই মিঠা। 5.5, যা সাড়ে তাই হচ্ছে গিয়ে সাড়ে এর সাথে 5, সাড়ের সাথে 5, ঠিক আছে। বিরাট বিশাল, যা বিরাট তা বিশাল। মধুর ভীষণ, মধুর অথচ ভীষণ। হিংস্র কুটিল, যেমন হিংস্র তেমন কুটিল। কঠিন কোমল, কঠিন অথচ কোমল। আবার বিশেষ্য বিশেষ্য পদ সেমভাবেই হচ্ছে। দেখো, ঠাকুর দাদা, যিনি ঠাকুর তিনি দাদা। খোকা বাবু, যে খোকা সেই বাবু। খাঁ সাহেব, যিনি খাঁ তিনি সাহেব। পিতৃদেব, যিনি পিতা তিনিই দেব। মৌলভী সাহেব, যিনি মৌলভী তিনিই সাহেব। গঙ্গা নদী, যিনি গঙ্গা তিনি নদী, বা যেটা গঙ্গা সেটাই নদী, এরকম আমরা যেটা বলি গঙ্গা নামিক নদী, ঠিক আছে, এরকম আর কি। অনুরূপ অশোক পুষ্প, আকাশ কুষ্মণ্ডল, হ্যাঁ আকাশমণ্ডল, তারপরে ললাট ভাগ, তারপরে হচ্ছে তমাললতা, পণ্ডিত জন, ঢাকা নগরী, দাদা ভাই, শুকতারা ইত্যাদি ঠিক সেমভাবেই এই সমাসগুলো হয়। এই যে আমি এতক্ষণ যে ভাগগুলো আলোচনা করলাম তোমাদের, বিশেষ্য যুক্ত বিশেষ্য, বিশেষণ যুক্ত বিশেষণ, আর বিশেষণ যুক্ত বিশেষ্য বা বিশেষ্য যুক্ত বিশেষণ, যে ভাগগুলো আলোচনা করলাম, এই ভাগটা হচ্ছে গিয়ে সাধারণ কর্মধারায় সমাসের ভাগ। আমি এখন যদি কর্মধারায় সমাসের শ্রেণীবিভাগ করি, কর্মধারায় সমাস হচ্ছে গিয়ে 5 রকম। কি? একটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস, যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম ভাগগুলো নিয়ে। মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। আমি আরেকবার বলে দিচ্ছি, কর্মধারায় সমাস হচ্ছে গিয়ে 5 রকম। একটা সাধারণ কর্মধারায় সমাস, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। অর্থাৎ সাধারণ কর্মধারায় সমাস মানে আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম, সাধারণ কর্মধারায় সমাসের ক্ষেত্রে পূর্বপদ বিশেষণ থাকতে পারে, পরপদ বিশেষ্য থাকতে পারে। যদি পূর্বপদ বিশেষণ বা পরপদ বিশেষ্য বা পূর্বপদ বিশেষ্য বা পরপদ বিশেষণ থাকে, তাহলে মাঝখানে একটা যে ঢুকে যাবে। পূর্বপদ পরপদের কোনো পরিবর্তন হবে না, মাঝখানে শুধুমাত্র একটা যে ঢুকে যাবে। আর সাধারণ কর্মধারায় সমাসের ক্ষেত্রে যদি পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য হয়, বা পূর্বপদ এবং পরপদ যদি দুটোই বিশেষণ হয়, তাহলে আমাকে কিভাবে করতে হবে? যিনি দাদা তিনি বাবু, তারপরে ঠিক আছে, যিনি তিনি যে সে, যেমন তেমন, এটা সেটা, এরকমভাবে আমার সমাসগুলো কিন্তু হবে। দেখো, সাধারণ কর্মধারায় সমাসে কখনো বিশেষ্য যুক্ত বিশেষ্য, বিশেষণ যুক্ত বিশেষ্য, বিশেষণ যুক্ত বিশেষণ পদের মধ্যে সমাস হয়। যেমন যিনি দাদা তিনি বাবু, দাদা বাবু। যিনি গুরু তিনি মা, গুরুমা। যিনি ডাক্তার তিনি বাবু, ডাক্তারবাবু। এখানে বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের সমাস হয়েছে। আবার বিশেষণের সঙ্গে বিশেষণ, যে মৃদু সেই মন্দ, মৃদু মন্দ। যে সাদা সেই সিধে, সাদা সিধে। অম্ল অথচ মধুর, অম্ল মধুর। কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে, ঠিক আছে। আবার দেখো, বিশেষণ আর বিশেষ্য, আমি একদম প্রথমে যে উদাহরণগুলো দিয়েছিলাম, নীল পদ্ম, নীল যে পদ্ম। ফুল বাবু, ফুল যে বাবু। এখানে ফুল কথাটা হচ্ছে গিয়ে বিশেষণ, এখানে ফুল কিন্তু নাউন নয়, এখানে ফুল হচ্ছে গিয়ে বিশেষণ। আমরা অনেক সময় বলি না, ফুল পিসির বাড়ি যাব, ফুল মাসির বাড়ি যাব, লাল পিসির বাড়ি যাব, এরকম কথাটাই একটা সম্পর্ক বোঝাচ্ছে। ফুল বাবু, ফুল যে বাবু। বড় দাদা, বড় যে দাদা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমার সাধারণ কর্মধারায় সমাস কীভাবে হয় বোঝা গেল। সাধারণ কর্মধারায় সমাসে পূর্বপদ পরপদ সবসময় মাথায় রাখতে হবে। বিশেষ্য বিশেষণ দুটোই হতে পারে, আবার বিশেষণ বিশেষ্যও হতে পারে, বিশেষণ বিশেষণও হতে পারে, বিশেষ্য বিশেষ্যও হতে পারে, ঠিক আছে। নেক্সট উদাহরণগুলো দেখে নেবে। নেক্সট আসছি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যে কর্মধারায় সমাসের মধ্যপদগুলি লোপ পায়, সেই কর্মধারায় সমাসকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। অর্থাৎ মাঝখানের পদটা লোপ পাবে যখন সমস্ত পদ হয়ে যাবে। ব্যাস বাক্য থেকে মাঝখানের পদটা লোপ পেয়ে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হবে। যেমন আমি সবার প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম আমার আগের ভিডিওতে, সেখানে কি বলেছিলাম আমি? সিংহ চিহ্নিত আসন, তাই তো। সেখানে আমি একটা কথা বলেছিলাম, সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন একটা কথা বলেছিলাম, এখানে চিহ্নিত শব্দটা লোপ পাবে, সিংহাসন হয়ে গেল। দেখো, বিজয় সূচক উৎসব,
সূচক কথাটা লোপ পাচ্ছে, বিজয় উৎসব হয়ে যাচ্ছে, বিজয় উৎসব। ভিক্ষা লব্ধ অন্ন, লব্ধ মধ্যপদ, ওখানে লোপ পাচ্ছে, ভিক্ষা অন্ন হচ্ছে, ঠিক আছে। এখানে চিহ্নিত সূচক লব্ধ পদগুলি মধ্যপদ, সমাসবদ্ধ পদে এগুলি অস্তিত্ব থাকবে না, এগুলো কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। আর এখানে পূর্বপদ আর পরপদ যুক্ত হয়ে এখানে সমাসবদ্ধ পদ গঠিত হচ্ছে, এগুলোকে বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, মনে রাখবে, ঠিক আছে। এছাড়াও আরও প্রচুর উদাহরণ তোমরা পেয়ে যাবে, আমি বলেই দিয়েছি বামনদেব চক্রবর্তীর বই, সেই বইটা ঘাটলে তোমরা প্রচুর উদাহরণ পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, এই তিনটে সমাস নিয়ে এবারে আলোচনা করব। খুব ভালো করে শুনবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা সাধারণ কর্মধারয় সমাস বার করতে পারবো, আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাসও নির্ণয় করে নিতে পারবো, এগুলো আমরা চিনতে পারবো, কিন্তু আমাদের যেখানে সমস্যাটা তৈরি হয় উপমান কর্মধারয় সমাস আর উপমিত কর্মধারয় সমাস আর রূপক কর্মধারয় সমাস, এগুলো নিয়ে। এবারে আমি আসি উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে। সংজ্ঞাতে কি বলা আছে, উপমান কর্মধারয় সমাসের মধ্যে আমার কি থাকবে, অর্থাৎ উপমান থাকবে আর থাকবে সাধারণ ধর্ম থাকবে, তাই তো। উপমান আর সাধারণ ধর্ম, সবার প্রথমে আমাকে তিনটে জিনিস একটু বুঝতে হবে, অর্থাৎ আমি যার সাথে তুলনা করছি, ফার্স্টে হচ্ছে আমি যাকে তুলনা করছি, সে হচ্ছে উপমেয়, আমি যার সাথে তুলনা করছি সে হচ্ছে উপমান। আর দুটো উপমান আর উপমেয়র মধ্যে একটাই সাধারণ ধর্ম থাকবে, দুটোরই জিনিস একই। যেমন আমি যদি বলি কাজল কালো চুল, এখানে আমি কাকে তুলনা করছি, চুলকে তুলনা করছি, চুলটা হচ্ছে উপমেয়। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, চুলটা হচ্ছে এখানে উপমেয়, আর চুলটাকে আমি কিসের সাথে তুলনা করছি, কাজলের সাথে তুলনা করছি, তাহলে কাজলটা হচ্ছে এখানে উপমান। আর সাধারণ ধর্ম, চুলের সাধারণ ধর্ম হচ্ছে কালো, কাজলেরও সাধারণ ধর্ম হচ্ছে কালো, তাহলে কালোটা হচ্ছে এখানে সাধারণ ধর্ম, ঠিক আছে। অর্থাৎ যে সমাসের মধ্যে উপমান আর সাধারণ ধর্ম থাকবে, উপমেয় অনুপস্থিত থাকবে, তাকে আমি বলছি উপমান কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান এবং পরপদ সাধারণ ধর্মবাচক শব্দের সঙ্গে ধর্মবাচক শব্দ থাকে, তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়। তাহলে পূর্বপদ থাকবে উপমান আর পরপদটা কি রাখবে, সাধারণ ধর্মবাচক শব্দ। যেমন দেখো কাজল কালো, কাজলের মতো কালো, ব্যাস বাক্যটা আমি কি নির্ণয় করছি, কাজলের ন্যায় কালো, মানে কাজল আর কালো, এখানে কাজলটা হচ্ছে কি উপমান আর কালোটা হচ্ছে গিয়ে সাধারণ ধর্ম। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কাজল কালো কি, আমি কাকে তুলনা করছি কাজল কালোর সঙ্গে, চুল, চোখ, কোনোটাই কিন্তু এখানে প্রেজেন্ট নেই, অর্থাৎ উপমেয় প্রেজেন্ট নেই এখানে, ঠিক আছে। চিড়ে চ্যাপটা কি, চিড়ে চ্যাপটার মতো কি, সেটা কিন্তু এখানে প্রেজেন্ট নেই। এইবারে এখানে যখন আমি দেখতে পাচ্ছি কাজল কালো হচ্ছে, ঠিক আছে, এই যে আমাকে সবার আগে চিনতে হবে ওয়ার্ডটা দেখে, সমাসবদ্ধ পদটা তোমার পরীক্ষায় দেওয়া থাকবে, সমাসবদ্ধ পদটা দেখে আমাকে চিনতে হবে সেটা কি সমাস, তারপরে আমি ব্যাসবাক্য নির্ণয় করার রাস্তা দেখাচ্ছি। আগে আমাকে চিনতে হবে কাজল কালো, চিড়ে চ্যাপটা, কুসুম কোমল, হিম শীতল। আমি প্রথমে এই ওয়ার্ডগুলো দেখে এটা বুঝতে পারছি না, অনেক সময় স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম দেখা দেয় যে ওয়ার্ডগুলো দেখে বাংলার সব ওয়ার্ডের সাথে আমরা পরিচিত থাকি না, এবং ওয়ার্ডগুলো দেখে একটা জিনিস আমার মাথার মধ্যে কাজ করে যে এটা কি উপমান না এটা উপমিত। অনেক সময় আমি বুঝতে পারছি না এটা কি উপমেয় নাকি এটা উপমান, কোনটা কি বোঝাতে চাইছে, অনেক সময় অনেক ওয়ার্ডে ধাঁধা লেগে যায়। তাই জন্য আমি তোমাদেরকে একটা টোটকা শিখিয়ে দিচ্ছি, কিভাবে তুমি চিনে যাবে চট করে। একটা জিনিস মাথার মধ্যে রাখবে, এন প্লাস এ, এন মানে হচ্ছে নাউন, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি নাউন আর অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস, আর যদি দুটোই নাউন থাকে তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস। বোঝা গেল? তাহলে কাজল এটা হচ্ছে কি একটা নাউন, কাজল হচ্ছে নাউন, ঠিক আছে, এটা হচ্ছে কি বিশেষ্য পদ। কাজলটা কীরকম, কালো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন আর অ্যাডজেক্টিভ রয়েছে। যদি নাউন আর অ্যাডজেক্টিভ থাকে তুমি কি কনফার্ম হয়ে যাবে, এটা উপমান কর্মধারয় সমাস। তুমি যখনই কনফার্ম হয়ে গেলে এটা উপমান কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাসের ব্যাসবাক্য লেখার নিয়ম কি, সব সময়ের জন্য এন মানে নাউন বসে,
মানে সবসময়ের জন্য নাউন বসবে, তার পাশে ন্যায় বা মতো বসবে, তারপরে বসবে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে নাউন কি? কাজল, খাসতে বসলো কাজল, তারপরে কি? মতো বা ন্যায় বসে গেল, তারপরে লাস্টে কি বসছে? কালো বসলো। ক্লিয়ার হয়ে গেল। চিড়ে চ্যাপ্টা, চিড়ে হচ্ছে নাউন, চিড়েটা কীরকম? চ্যাপ্টা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডজেক্টিভ বসলো। তাহলে এর ব্যাস বাক্য আমি কী করব? নাউন প্লাস ন্যায় বা মতো প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে নাউন কি? চিড়ে বসিয়ে দিলাম, চিড়ের মতো চ্যাপ্টা। ঠিক আছে, মতো বা ন্যায় মাঝখানে বসলো, চ্যাপ্টা হচ্ছে গিয়ে এখানে সাধারণ ধর্ম, মানে চ্যাপ্টা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, ওটা হচ্ছে লাস্টে বসলো। কুসুম কোমল, কুসুম মানে কি? কুসুম মানে হচ্ছে ফুল, ফুলটা কীরকম? কোমল মানে নরম, নরম ফুলের কথা বলছি আমি এখানে। কুসুম হচ্ছে গিয়ে নাউন, কোমল হচ্ছে গিয়ে এখানে অ্যাডজেক্টিভ, কুসুমের মতো কোমল। ঠিক আছে, অর্থাৎ দুখানা শব্দ, মাঝখানে শুধু ন্যায় বা মতোটা ঢুকে যাবে। কুসুম আর কোমল যেমন আছে ওরকম বসবে, মাঝখানে শুধু ন্যায় বা মতোটা ঢুকে যাবে। হিম শীতল, হিমের ন্যায় শীতল। হিমটা কি? হিমটা হচ্ছে নাউন, শীতল, হিমটা কীরকম? শীতল, শীতলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হিমের ন্যায় শীতল। ঠিক আছে, আর এখানে আমরা তো প্রথমেই বুঝে গেলাম কালো, চ্যাপ্টা, কোমল, শীতল এগুলো সব সাধারণ ধর্ম। আমি যদি এভাবে চিনতে না পারি তাহলে আমি কিভাবে চিনবো? আমি সেটা বুঝিয়ে দিলাম, নাউন আর অ্যাডজেক্টিভ চিন্তা ভাবনা করে শিখে যাবে। আর উপমিত কর্মধারয় সমাস, অর্থাৎ উপমিত কর্মধারয় সমাসে ব্যাকরণ ভাষায় কি হবে? উপমিত কর্মধারয় সমাসে কি থাকে? উপমান থাকবে, উপমেয় থাকবে। ঠিক আছে, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমানবাচক শব্দ থাকে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। পূর্বপদে উপমেয় থাকবে, পরপদে উপমান থাকবে। ঠিক আছে, তাকে বলা হচ্ছে গিয়ে এখানে মানে উপমিত কর্মধারয় সমাস। এবারে আমি অনেক সময় হয়তো চিনতে পারছি না এটা উপমিত না উপমান, তখন আমি কি বাথা থেকে বার করব? আমি একটা টোটকা শিখিয়ে দিলাম যে দুটোই নাউন থাকবে উপমিততে। যদি দুখানাই n+n হয় তাহলে দেখো, সোনা মুখ, সোনা হচ্ছে একটা নাউন, মুখ হচ্ছে একটা নাউন, দুটোই হচ্ছে গিয়ে এখানে নাউন। এখানে যখনই দুটো নাউন হচ্ছে তার মানে আমাকে বুঝতে হবে উপমিত। আগে ফার্স্টে চিনে নাও, তারপরে ব্যাস বাক্যটা বার করারও একটা রুলস দেখিয়ে দিচ্ছি। সোনা মুখ, ঠিক আছে, সোনা হচ্ছে নাউন, মুখ হচ্ছে নাউন। চাঁদ বদন, চাঁদ হচ্ছে নাউন, বদন হচ্ছে মুখ, মানে মদনটাও হচ্ছে নাউন, দুখানাই নাউন। কথামৃত, কথা হচ্ছে নাউন, অমৃত হচ্ছে নাউন। হাড়ি মুখ, হাড়ি হচ্ছে নাউন, মুখ হচ্ছে নাউন। চরণ কমল, চরণ হচ্ছে নাউন, কমলও হচ্ছে নাউন, কমল মানে হচ্ছে এখানে পদ্ম। ঠিক আছে, কমলও হচ্ছে নাউন। অর্থাৎ এখানে কিন্তু সব কটাই আমি নাউন দেখতে পাচ্ছি। যখন নাউন থাকবে তখন আমি বুঝে যাচ্ছি এটা উপমিত কর্মধারয় সমাস। আর উপমিত কর্মধারয় সমাসের ব্যাসবাক্য যখন নির্ণয় করব, ন্যায় বা মতটা হবে 3 নম্বর ওয়ার্ড, মানে শেষে বসবে। ন্যায় বা মতো শেষে বসবে। প্রথমে বসবে উপমেয়, তারপরে বসবে উপমান, তারপরে বসবে ন্যায় বা মতো। তাহলে সোনা মুখ, এখানে কাকে তুলনা করা হচ্ছে? মুখকে তুলনা করা হচ্ছে। অরিজিনাল ওয়ার্ড কোনটা? মুখ। মুখটা হচ্ছে এখানে উপমেয়, তাই মুখটা সবার আগে চলে গেছে। মুখ সোনার ন্যায়, সোনাটা হচ্ছে কি উপমান, তারপরে হচ্ছে ন্যায়। চাঁদ বদন, এখানে কাকে তুলনা করা হচ্ছে? চাঁদের সঙ্গে। বদনকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, তাই তো? তাহলে বদনটা সবার আগে বসবে, বদন চাঁদের ন্যায়। উপমেয় বসবে, তারপরে উপমান বসবে, আর 3 নম্বর ওয়ার্ড কি বসবে? ন্যায় বা মতো। নেক্সট, কথামৃত, কথাটাকে তুলনা করা হচ্ছে অমৃত। ঠিক আছে, এখানে কথাটা হচ্ছে উপমেয়, যেহেতু কথাটা উপমেয় তাই কথাটা কিন্তু আগে বসবে, কথা অমৃতের ন্যায়। উপমেয়, উপমান, তারপরে বসবে আমার সাধারণ ধর্ম, মানে ন্যায় বা মতো, ওটা বসবে। হাড়ি মুখ, এখানে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? মুখটাকে হাড়ির সাথে তুলনা করা হচ্ছে। মুখকে তুলনা করা হচ্ছে, মুখটা সবার আগে বসবে, মুখটা উপমেয়। মুখ হাড়ির ন্যায়, হাড়িটা হচ্ছে এখানে উপমান, ন্যায় আর সাধারণ ন্যায় বা মতোটা হচ্ছে কি 3 নম্বর ওয়ার্ড বসবে। চরণ কমল, চরণ কমল, এখানে চরণকে তুলনা করা হচ্ছে নরম কমলের মতন, পদ্মের মতন। ঠিক আছে, চরণকে পদ্মের সাথে তুলনা করা হচ্ছে। চরণ, চরণটা হচ্ছে গিয়ে উপমেয়, তাই চরণটা আগে বসবে, চরণ। তারপরে কমলটা হচ্ছে উপমান, কমলের ন্যায়, চরণ কমলের ন্যায়।
ঠিক আছে, এখানে চরণ উপমেয়, কমল উপমান এবং ন্যায় হচ্ছে তুলনাবাচক শব্দ, মানে এটা ন্যায়টা 3 নম্বর ওয়ার্ডে বসবে। বোঝা গেল? তাহলে উপমান কর্মধারায় নির্ণয় করতে আমাকে কি বাঁচতে হবে? যদি আমি উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, ব্যাকরণের ভাষায় বলতে গেলে উপমান কর্মধারায় যখন আমি নির্ণয় করছি, তাহলে সবসময়ের জন্য আমার ফার্স্টে কি থাকবে? উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে প্রথমে থাকবে আমার উপমান, তারপরে ন্যায় বা মত, তারপরে সাধারণ ধর্ম। উপমান কর্মধারায় মধ্যে উপমান থাকবে আর সাধারণ ধর্ম থাকবে সমাসবদ্ধ পদে। আর উপমিত কর্মধারার ক্ষেত্রে আমার কি থাকছে? উপমিত কর্মধারার ক্ষেত্রে আমার থাকছে উপমেয় থাকছে, তারপরে উপমান থাকছে, তারপরে ন্যায় বা মত থাকছে ব্যাস বাক্যে। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে কি থাকছে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে উপমেয় আর উপমান থাকছে। এবারে আমি তোমাদের যে টোটকাটা শেখালাম সেখান থেকে আমি কি করে চিনব কোনটা উপমান কোনটা উপমেয়? সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। যদি কোনো সমাসের মধ্যে আমি যে দেখতে পাচ্ছি, যদি ফার্স্টে নাউন রয়েছে, তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, অর্থাৎ বিশেষ্য রয়েছে, বিশেষণ রয়েছে, নাউন আর অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে সেটা হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাসের ব্যাসবাক্য কী হবে? নাউন বসবে, ন্যায় বা মত বসবে, তুলনাবাচক শব্দ, তার পাশে অ্যাডজেক্টিভ বসবে। বোঝা গেল? আর উপমিত কর্মধারয় সমাসটা কী হবে? উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে দুটো পদই, পূর্বপদ পরপদ দুটো পদই হবে নাউন। পূর্বপদ পরপদ দুটো পদই হবে নাউন। সেক্ষেত্রে আমায় কী করতে হচ্ছে? ফার্স্টে ব্যাসবাক্য নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্টে উপমেয় বসবে, মানে যাকে তুলনা করা হচ্ছে উপমেয় বসবে অরিজিনাল ওয়ার্ডটা, তারপরে উপমান বসবে, তারপরে ন্যায় বা মত বসবে। 3 নম্বর ওয়ার্ড হবে ন্যায় বা মত। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট চলে আসছি রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। অর্থাৎ পূর্বপদটা থাকবে কি? উপমেয়, পরপদটা কি থাকবে? উপমান। ঠিক আছে, পূর্বপদটা থাকবে উপমেয়, পরপদটা থাকবে উপমান, কিন্তু পূর্বপদ আর পরপদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। অর্থাৎ পূর্বপদ পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হবে, মিলে যাবে। তাকে বলা হচ্ছে কি? দেখো, রূপক কর্মধারয় সমাস। ভবসাগর ভবসাগর, এখানে পূর্বপদটা হচ্ছে কি? উপমেয়, সাগরটা হচ্ছে কি? উপমান। তাহলে ভবটাকে কিসের সাথে তুলনা? ভব রূপ সাগর, অর্থাৎ ভব এখানে উপমান আর উপমেয়কে এখানে একভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। দেখো, উপমান আর উপমেয়র মধ্যে কোনো কিন্তু ভেদাভেদ এখানে দেখা যাচ্ছে না। ভব রূপ সাগর। মন পাখি, এখানে মনটাকে পাখির বৈশিষ্ট্য আরোপ করা হচ্ছে, মন রূপ পাখি। ঠিক আছে, কথামৃত, কথা হচ্ছে উপমেয় আর অমৃত হচ্ছে উপমান, কথা রূপ অমৃত। ঠিক আছে, এটাকে আবার অন্য সমাসও করা যায়। আবার দেখো, জ্ঞান বৃক্ষ, জ্ঞান রূপ বৃক্ষ, এখানে জ্ঞান হচ্ছে কি? উপমেয়, বৃক্ষ হচ্ছে উপমান, জ্ঞান রূপ বৃক্ষ। ক্রোধানল, ক্রোধ হচ্ছে কি এখানে উপমেয় আর অনল হচ্ছে কি? উপমান। রাগটা কার মতন? অনলের মতন, ক্রোধ রূপ অনল। ঠিক আছে, এখানে ক্রোধ হলো উপমেয়, অনল হলো উপমান পদ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা রূপক কর্মধারয় সমাস দেখতে পাই। এরপরে আর এছাড়াও প্রচুর উদাহরণ তোমরা পেয়ে যাবে বামনদেব চক্রবর্তীর বই থেকে। আমি সম্পূর্ণ কর্মধারয় সমাসটা তোমাদের সাথে আজকে আমি আলোচনা করে দিলাম। আশা করি কারোর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কারোর কিছু সমস্যা থাকে, তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশানে তোমরা এই আমাকে কমেন্ট করতে পারো। ডেসক্রিপশানে আমার ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে, আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো। ঠিক আছে, তোমরা এভাবেই আমার একটু পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি এবং সেগুলো তোমরা নোটিফিকেশান যাতে যথাসময়ে পেয়ে যাও। আরেকটা ইনফরমেশান আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই, অনলাইন ক্লাস চলছে ক্লাস 10-এর, সিবিএসসি বোর্ডের অনলাইন ক্লাস চলছে। যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার 8250551664, তোমরা স্ক্রিনের নিচে ডেসক্রিপশানেও আমার নাম্বার দেওয়া আছে, একটু যোগাযোগ করতে পারো। যারা অনলাইন ক্লাসে আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, সপ্তাহে 2টো করে ক্লাস করানো হয় এবং খুব ধরে ধরে পড়ানো হয়, কোনো অসুবিধা নেই। যারা নিজের ভাষায় লিখতে ইচ্ছা করো, বাংলা নিজের স্বচ্ছ বাংলা লিখতে ইচ্ছা করো, সেখানে আমি এগুলোকে শেখাই।
আর এখানে আমি কোনো নোট ভিত্তিক পড়াশোনা করাই না, তবে নোট যদি কারোর চিন্তাভাবনা থাকে স্যারের কাছ থেকে নোট আদায় করব, তারা আমার অনলাইন ক্লাসে জয়েন করবে না। ঠিক আছে? যারা মনে করবে নিজের মতো স্বচ্ছভাবে লিখবো, নিজের মতো গুছিয়ে লিখবো, আমি তাদেরকে গাইড করি। ঠিক আছে? অনলাইন ক্লাসটা টোটালি সিবিএসসি বোর্ডের করাই আমি, এবং সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এরই ক্লাস চলছে। যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। তাহলে আজকে এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এবং সমাসের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও। এরপরেও আসছি অব্যয়ভাব সমাসের বিষয়টা নিয়ে, ওই বিষয়টা নিয়েও তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো। আজকে এই অবধি, চলো বাই, সবাই সুস্থ থেকো।